আমরা এখন দেখে নিব কিভাবে আমরা রাইটিং টাস্ক 2 টাকে লিখতে পারি। রাইটিং টাস্ক 2 লেখার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। এই ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে শুরু করব, আমাদেরকে গিভেন যে ইনফরমেশন দেওয়া রয়েছে, যে ইনফরমেশনটা তারা দিয়েছে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কিভাবে করব, তথ্যটাকে সঠিক রেখে বাক্যের প্যাটার্ন চেঞ্জ করে, মানে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি, বা জিরান্ড দিয়ে শুরু করতে পারি, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে করতে পারি, অথবা ভোকাবুলারি চেঞ্জ করে করতে পারি, সিনোনিম ওয়ার্ড দিয়ে আর কি আমরা সেটাকে প্যারাফ্রেজ করতে পারি। তো প্যারাফ্রেজ যখন আমরা করব ওই দেয়া তথ্যটাকে, তারপরে আমরা আমাদের ওই তথ্যটার সম্পর্কে আমাদের ওপিনিয়ন লিখব, যে আমরা আসলে এটাকে কি এগ্রি করি নাকি ডিসএগ্রি করি। যদি এগ্রি ডিসএগ্রি টাইপ হয়, বা যদি প্রবলেম সলিউশন ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে আমি মনে করি যে এই জিনিসটা ডিফরেস্টেশনের জন্য প্রবলেম, এবং এই ডিফরেস্টেশন ঠেকানোর জন্য আমাদের দেশে আমাদের এই স্টেপ গুলাকে বা এই পদক্ষেপ গুলাকে নিতে হবে। তো এটা আপনার স্টেটমেন্ট, যে আমার ওপিনিয়নটাকে আমি বললাম, আমি আসলে এই অ্যাসেটাতে কি লিখতে চলেছি। এটা সেকেন্ড লাইন। এখানে দুইটা সেন্টেন্স হবে, অনলি দুইটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্স গিভেন টপিকের প্যারাফ্রেজ হবে, সেকেন্ড সেন্টেন্স আমি এখানে কি লিখতে চলেছি ওইটার প্রেক্ষিতে তার একটা আমার ওপিনিয়ন থাকবে। তারপর হবে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 যেটা মেইন বডি প্যারাগ্রাফ 1 এ আমি একটা আইডিয়া লিখবো। ফার্স্ট আইডিয়াটাকে আমি আমার টপিক সেন্টেন্সে লিখবো। তারপরে এই ফার্স্ট আইডিয়াটাকে এক্সপ্লেইন করব। যে টপিক সেন্টেন্সটা লিখেছি সেটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে এক্সপ্লেইন করব। পরবর্তীতে আমি এই এক্সপ্লেনেশনটাকে এক্সাম্পল দিব, আমার দেখা কোনো কিছু, বা আমার জানা কোনো কিছু, বা আমি পড়েছি, বা কোনো নিউজে দেখেছি, এরকম কিছু আমার ওই যে একটা এক্সপ্লেনেশন দিয়েছি তথ্যের, ওই প্রথমে তথ্যটা দিয়েছি, তারপর তথ্যের একটা বর্ণনা দিয়েছি, তারপরে কি করেছি ওই বর্ণনার একটা উদাহরণ দিয়েছি বর্ণনাটাকে বা আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য। এক্সাম্পল টু সাপোর্ট দি ফার্স্ট আইডিয়া। ওকে, এরপরে বডি প্যারাগ্রাফ 2। এখন আমার এই অংশ শেষ, এই অংশ নিয়ে আমার আর ভাবার দরকার নাই। তারপর টপিক সেন্টেন্স 2। টপিক সেন্টেন্স আমি সেকেন্ড আইডিয়া এখানে দেব। সেকেন্ড আইডিয়া দেওয়ার পরে এই সেকেন্ড আইডিয়াটাকে এক্সপ্লেইন করব, সেকেন্ড আইডিয়াটাকে এক্সটেন্ড করব, বর্ণনা করে এটাকে বাড়াবো। এরপর একটা এক্সাম্পল দিব সেকেন্ড আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য। এই জিনিসটা ফার্স্ট আইডিয়ার সাথে কোনোভাবেই কোনো কিছুতে মিলবে না, এটা সম্পূর্ণ আলাদা থাকবে। আমার দুইটা মেইন বডি প্যারাগ্রাফ, দুইটা এক্সপ্লেনেশন, দুইটা এক্সাম্পল চলে গিয়েছে। এরপর আমি কনক্লুশন লিখব। এই কনক্লুশন লেখার জন্য আমি কোনো নতুন ধরনের তথ্য যোগ করব না। আমার মাথায় যত কিছুই আসুক, আমি নতুন কোনো তথ্য যোগ করব না। এখানে আমি ওই যে এখানে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি মনে করি এই সমস্যাটা এটার সমাধান এটা হতে পারে, এইটাকে আমি এখানে রিস্টেট করে দিব, যে আমার মতে এই সমস্যাটা হয়েছে এবং এই সমস্যাটাকে আমরা এভাবে এভাবে সমাধান করতে পারি। অবশ্যই সিনোনিম ওয়ার্ড ইউজ করে, ভোকাবুলারি চেঞ্জ করে, বা স্ট্রাকচার চেঞ্জ করে। ওই এখানে যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেই সেন্টেন্সটা হুবহু লেখা যাবে না। ওকে, তো এইভাবে আমরা রাইটিং টাস্ক 2 টাকে কমপ্লিট করতে পারি একটা সময়ের মধ্যে। আমাদেরকে যে 40 মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়, এই 40 মিনিটের মধ্যে আমরা টাস্ক 2 টাকে তখনই কমপ্লিট করে ভালো একটা স্কোর সিকিউর করতে পারি যখন আমরা রাইটিং টাস্ক 2 এর জন্য একটা ব্রেন স্টর্মিং করব। মানে আমাকে যে টপিকে লিখতে বলা হয়েছে সেই টপিকটার উপরে আমি 5-7 মিনিট সময় নিয়ে বা 10 মিনিট সময় নিয়ে আমি মাথার ভেতরে একটা মানচিত্র আঁকবো, যেখান থেকে আমি তথ্যগুলাকে সাজাবো, ডেটাগুলাকে নিব, আমি আসলে কি লিখতে চলেছি, আমি কি বাদ দিতে চলেছি, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মন্দ। এই যে
এইভাবে করে আমি ব্রেনস্টর্মিং করলাম। তো ব্রেনস্টর্মিং করার কারণে আমি যে বাকি আরো 30 মিনিট পেলাম, এই 30 মিনিটে আমি কি করব, আমি সুন্দরভাবে গুছিয়ে মনের মতো করে তথ্যগুলাকে অর্গানাইজড ওয়েতে আমি লিখতে পারবো। আমার কোনো তথ্য বাদ যাবে না, আমার কোনো তথ্য রিপিট হবে না, আমার কোনো তথ্যের ভুলের কারণে বা আমার কোনো লেখার ভুলের কারণে আমি এক্সহস্টেড হয়ে যাব না বা আমার এক্সাম প্রেশার বাড়বে না। ঠিক আছে? তো এটা আমার ওভারঅল স্কোরটাকে বাড়াতে হেল্প করবে। সেজন্য আমি 10 মিনিট সময় নিয়ে রাইটিং টাস্ক 2 তে অবশ্যই ব্রেইনস্টর্মিং করব। আর পরবর্তীতে 30 মিনিট হাতে রেখে আমি ঠান্ডা মাথায় লেখাটা কমপ্লিট করব। আর পারলে আমি 30 মিনিট সময় না লাগিয়ে আমি 2 মিনিট 3 মিনিট হাতে রেখে আমি লেখাটাকে একবার রিভাইজ করে নেব। কারণ যখন আমরা প্রেশারে থেকে অনেক কিছু লিখি তখন কিন্তু রিভাইজ করার পরে কিন্তু দেখা যায় যে অনেক ভুলভ্রান্তি পড়ে যায়। ছোট, ছোট ভুলের জন্য কিন্তু মার্কস কাটা যায়। অলরাইট। সো আসলে এই পদ্ধতিটাতে আমি আজকে বলেছি। আমি নেক্সট লেসনে বলে দিব যে হচ্ছে কিভাবে ব্রেইনস্টর্মিং করব রাইটিং টাস্ক 2 এর জন্য। তো টাস্ক 2 এর বা টাস্ক 1 এর টাস্ক অ্যাচিভমেন্টে আমি অলওয়েজ 8 এবং 8.5 করে পাই। তো হচ্ছে এটা আমার ২ টা কারণে হয়। একটা হচ্ছে আমি ব্রেইনস্টর্মিং করি, আরেকটা হচ্ছে আমি প্রতিদিন রাইটিং প্র্যাকটিস করি। আমি রিডিং, লিসেনিং এবং স্পিকিং এর পাশাপাশি আমি কখনোই রাইটিংটাকে আন্ডার এস্টিমেট করি নাই। তো আমি এবং রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 ২ টাই প্র্যাকটিস করতাম এবং আমি প্রথমত ব্যান্ড 7 স্যাম্পল অ্যান্সার দেখতাম। পরবর্তীতে আমি যখন একটু বুঝতে পারলাম যে আমি একটু লিখতে ভালো করে পারছি, আমার স্কোর আপগ্রেড হচ্ছে, তখন আমি ব্যান্ড 9 স্যাম্পল অ্যান্সার গুলাকে ফলো করা শুরু করলাম এবং আমি বিভিন্ন টপিকে, যতগুলো টপিক রয়েছে সব টপিকে আমি রাইটিং টাস্ক 2 আ লেখা শুরু করলাম। তো আমি আমার আরো অন্য কোনো নেক্সট লেসনে আমি কতগুলা টপিকে আমরা টাস্ক 2 এর কোয়েশ্চেন পেতে পারি এবং ওই কোয়েশ্চেন গুলাকে এনকাউন্টার দেওয়ার জন্য যেকোনো টাইপের বা যেকোনো টপিকের উপর কোয়েশ্চেন আসলে কিভাবে আমরা ওই কোয়েশ্চেন গুলাকে এনকাউন্টার দিয়ে আমরা অনায়াসে টাস্ক 2 কমপ্লিট করে লিখে দিয়ে এসে ভালো স্কোর অ্যাচিভ করতে পারি, সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ অন্য কোনো লেসনে দেখিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকুন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি অবশ্যই রেগুলার প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট and consistency is key. So you have to be consistent, you have to be regular, you have to be disciplined and value your time. ওকে? সো সবকিছু মিলিয়ে কিন্তু পার্সিভারেন্ট হয়। আপনাকে পার্সিভারেন্ট হতে হবে। পার্সিভারেন্স যখন আপনি ফলো করবেন তখন কিন্তু আপনি যেকোনো কিছু অনায়াসেই অ্যাচিভ করতে পারবেন। তো ভালো থাকবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আপনি মনে করেন আমার লেসনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা আপনি আমার লেসন থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বা যারা শিখতে চাচ্ছে তাদের সঙ্গে। এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর যদি না করে থাকেন, আপনি যদি মনে করেন আপনি কিছু শিখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। লাইক, কমেন্ট করার কারণে কিন্তু এই ভিডিওগুলা রিচ হয় এবং অন্যদের কাছে পৌঁছায় এবং এটাতে কিন্তু ইন্সপিরেশন বাড়ে। তো এটা আমার যে অনেক বেশি লাভ হয়ে যাবে সেটা কিন্তু না। আপনি যখন একটা লাইক বা কমেন্ট করবেন তখন কিন্তু আপনার যারা এই ক্যাটেগরির জিনিস দেখবে, আপনার পরিচিত, তাদের কাছে Facebook বা YouTube অ্যালগরিদম ওই তথ্যগুলাকে পৌঁছে দেবে। যার জন্য আপনার একটা লাইক কমেন্ট হয়তো আপনার আরো 10টা 20টা ফ্রেন্ডের বা আপনার পরিচিত কারোর বা আপনার কমিউনিটিকে হেল্প করতে পারে। ঠিক আছে? আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।